এই সাহস, এই ঔদ্ধত্য সে কোথা থেকে আসে? এই ঔদ্ধত্যের কারণটা হচ্ছে ভারত সরকারের দুর্বলতা। ভারতবর্ষের এই বিজেপি সরকার ভারতবর্ষের জনগণের স্বার্থ আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে সম্পূর্ণ বিকিয়ে দিচ্ছে। এই রাজনীতি তো গোটা ভারতকে ইতিমধ্যে গ্রাস করেছে, আমরা করে নিতে পারো না। এই রাজনীতি ভারতবর্ষে চলছে। ব্রিটিশ সরকার যেভাবে কাজ করতো, যেভাবে আগে বাণিজ্য পুঁজি যেভাবে কাজ করতো, আজকে বিজেপি সরকার, দ্য বেনিয়া সরকার, তারা কিন্তু ঠিক ওই মডেলেই কিন্তু আজকে সেভাবে করছে। প্রত্যেকটা সাহায্যের পেছনে একটা করে চুক্তি থাকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেখলাম যে আমরা গোটা ভারত তথা আমাদের রাজ্যেও এলপিজি গ্যাসের যে সিলিন্ডার সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কেন্দ্র সরকার দাম বাড়ালো এবং বলা হলো যে একটি গ্যাস যে বুক করার পর দ্বিতীয় গ্যাস বুকের সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হলো। ভোটের আগে এই যে তেল নিয়ে যে এই ধরনের একটা সমস্যা সৃষ্টি হলো, বিজেপির জন্য কতটা ক্ষতিকর? দেখুন, শুধুমাত্র যে রান্নার গ্যাসের দাম বেড়েছে তা নয়, দাম বেড়েছে বাণিজ্যিক যে গ্যাস, মানে গৃহস্থলীর গ্যাসের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক গ্যাসের দামও কিন্তু ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এবং যে গাড়িতে যে গ্যাস ব্যবহার করা হয়, আজকাল আপনারা জানেন প্রচুর গাড়ি গ্যাসে চলে, সেই গ্যাসও বাজারে পাওয়া যাচ্ছে না। এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে দেখা যাচ্ছে যে বড় বড় হোটেল রেস্টুরেন্ট যেগুলোতে এই যে গৃহস্থলীর ব্যবহার করা যে রান্নার গ্যাস, সেটা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে সেগুলো কিনতে হয়, সেটাও প্রচণ্ড অভাব হওয়াতে গোটা ভারত জুড়ে বহু হোটেল রেস্টুরেন্ট, বড় বড় হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বম্বে হচ্ছে আমাদের বাণিজ্য নগরী, আপনি খবর নিয়ে দেখবেন যে বম্বেতে বহু হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। এবং এটা মানে পশ্চিমবাংলায়ও আসতে চলেছে, যদিও পশ্চিমবাংলায় অত বড় বড় মানে হোটেল অত নেই, কিন্তু তার প্রভাব তো পড়তে বাধ্য। এবং বহু মানে এয়ারলাইন্সের ক্ষেত্রে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যেহেতু প্লেন চলছে না, সেজন্য ধাক্কাটা অতটা লাগেনি, কিন্তু এয়ারলাইন্সও যে গ্যাস ব্যবহার করা হয় তার সাপ্লাই নিয়েও যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। দেখুন, সামগ্রিকভাবে যে মোটর গাড়ি বলুন যেগুলো গ্যাসে চলে, সেগুলো গৃহস্থালিতে যে গ্যাস ব্যবহার করা হয় সাধারণ মধ্যবিত্ত পরিবারে, সেখানে ২১ দিন থেকে ২৫ দিন হয়েছে। এবং ইতিমধ্যেই বহু পরিবারে একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়ে গেছে যে তারা মানে গ্যাস ব্যবহার করতে পারছে না, তারা ইলেকট্রনিক্স পণ্য তারা কিনছে, গ্যাজেটসগুলো কিনছে, এবং সেটা যে ইলেকট্রনিক্সের দোকানগুলোতে দেখবেন লাইন পড়া শুরু হয়ে গেছে যে ইলেকট্রনিক্সগুলো রান্নার যে সমস্ত সরঞ্জাম সেগুলো কেনার জন্য। কাজেই সামগ্রিকভাবে বাজারে যে মানুষের যে ক্রয় ক্ষমতা এমনিতেই খুব পশ্চিমবাংলা বিশেষ করে খুবই খারাপ। কারণ মানুষের কাজ নেই, এবং যে রাজ্য সরকারি কর্মচারীরা, কর্পোরেশন, স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা বিপুল পরিমাণে তাদের ডিএ বাকি, সব মিলিয়ে যে আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা খুব ভালো নয়, সেটা খুবই খারাপ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এই গ্যাসের মূল্য যেটা সার্বিকভাবে প্রভাব ফেলবে, যেটা এই গ্যাসের যেহেতু সাপ্লাই নেই, এর একটা সার্বিক প্রভাব পড়বে। এবং এই গোটা মধ্য এশিয়ার প্রভাব, যেটা দুদিন পরেই পেট্রোল ডিজেলে পড়বে। পেট্রোল ডিজেলে ইতিমধ্যেই ১০০ টাকার উপরে ব্যারেল হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে এমনকি বাজারে যে বাণিজ্যিক ক্ষেত্রে পেট্রোল ডিজেল ২০০ টাকা পর্যন্ত ব্যারেল হয়ে যাবে বলে আশঙ্কা দেখা যাচ্ছে, শেয়ার বাজারে ধস নেমেছে। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা খুবই উদ্বেগজনক। ভোটের প্রশ্নে আপনি যেটা বলছেন, দেখুন পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা এটা, পশ্চিমবাংলায় ভোটটা হবে কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় আশঙ্কা। কারণ আপনারা জানেন যে এসআইআরে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার আজকে বিপন্ন হয়ে গেছে। বিপুল সংখ্যক মানুষ পুরো ভোটার তালিকা থেকে তাদের নাম বাদই চলে গেছে, তাদের নিয়ে কেউ ভাবছেও না। অথচ তারা কেন বাদ চলে গেছে, কত লক্ষ মানে ভোটার, তারা কেউ জানে না। এই যে ফর্ম 7 ফিল আপ করে যে বহু লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, সেটাও খুব রহস্যময়, কিভাবে সেটা হলো। সেগুলো, এই প্রশ্নগুলোর কিন্তু সবই মানে উত্তরহীন থেকে যাচ্ছে। এবং এই যে ৬০ লক্ষ যাদের যাদের অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল, বিচারাধীন রাখা হয়েছিল, আজকে সুপ্রিম কোর্টের খবর হচ্ছে তার মাত্র ১০ লক্ষের তারা বিচার করতে পেরেছে, এখনও ৫০ লক্ষের উপর বিচার বাকি। এবং ১০ লক্ষের মধ্যে কত লক্ষ যারা বৈধ বলে তাদের বিচারে সেটা মানে ফলাফল বেরিয়েছে, সেটা কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে বলছেন না। কাজেই পশ্চিমবাংলায় ভোটটা হবে কি না সেটাও আমাদের কাছে একটা এখনও পর্যন্ত প্রশ্ন থেকে যাচ্ছে, এবং একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, সেটা খুবই পরিষ্কার। এবং এই সামগ্রিক পরিস্থিতিতে বাজারের যে প্রভাব, এইখানে আমরা এটাকে বলতে পারি যে যারা সাধারণ ভোটার, যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষ,
সেইখানে দাঁড়িয়ে সামগ্রিকভাবে এই ফলাফল বিজেপির বিরুদ্ধে যাওয়া উচিত। কারণ এর ধাক্কা দেখে যে কেন্দ্রীয় সরকার এই যে তেলের কেন্দ্রীয় সরকারের যে পলিসি, আন্তর্জাতিক পলিসি, ধরুন কেন্দ্রীয় সরকার এত কাল ধরে তারা প্যালেস্টাইনের পক্ষে, ভারতবর্ষের 47 পরবর্তী লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল প্যালেস্টাইনের পক্ষে। এখানে এসে আমরা দেখতে পেলাম বিজেপি সরকার একেবারে ঢলতে ঢলতে একেবারে ইসরায়েলের কোলে গিয়ে পড়ল। আমেরিকার প্রশ্ন দেখুন, যেখানে বহুকাল যে সেখানে যে জোট নিরপেক্ষ নীতি ভারতবর্ষের যে বৈদেশিক নীতিতে যেটা ছিল মূল লক্ষ্য, সেইটাকে তারা মানে সেখান থেকে সরতে সরতে কিছুদিন তারা রাশিয়ার কোলে দোল খেয়েছে। এবার এখন পুরোপুরি আমেরিকার একেবারে মানে সার্বিকভাবে আমেরিকার স্বার্থ, ইসরায়েলের স্বার্থ, ভারতবর্ষের বৈদেশিক নীতি এখানে দেখছি আমরা রচনা করা হচ্ছে, এবং সেখানের ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়েই আজকে প্রশ্ন উঠে যাচ্ছে। যেভাবে আমেরিকা বলছে যে আমরা 30 দিন তোমাদের ছাড় দিলাম রাশিয়া থেকে তেল কেনা, এই সাহস, এই ঔদ্ধত্য সে কোথা থেকে আসে? এই ঔদ্ধত্যের কারণটা হচ্ছে ভারত সরকারের দুর্বলতা, যে ভারত সরকারের প্রধানমন্ত্রী তার সম্পর্কে যে অভিযোগ আজকে মানে উঠে এসছে আন্তর্জাতিকভাবে, এপস্টাইন ফাইলসে তার ভূমিকা, এই সমস্ত কিছু নিয়ে যে তাদের যে চাপটা তৈরি হয়েছে, এবং যে কোন রহস্যজনক কারণে যে সমস্ত যে কৃষকদের নিয়ে যে কৃষি যে চুক্তি তারা করে এসছে, যে তার খসড়া যেগুলো এখনো পর্যন্ত যতটুকু বাজারে বেরিয়েছে, মানে সেখানেও দেখা যাচ্ছে যে ভারতবর্ষের কৃষকদের স্বার্থ ভয়ঙ্করভাবে আজকে সেখানে তারা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। যে চুক্তি আজকে 3-4 বছর ধরে ঝুলেছিল, এপস্টাইন ফাইলসে মোদির নাম আসার সঙ্গে সঙ্গে দেখা গেল সেই চুক্তি হয়ে যাচ্ছে। এই সমস্তটাই কিন্তু খুবই উদ্বেগজনক। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের এই বিজেপি সরকার ভারতবর্ষের জনগণের স্বার্থ আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে সম্পূর্ণ বিকিয়ে দিচ্ছে। এইটা আমাদের কাছে খুবই ভয়ঙ্কর, এবং যেটা আমরা এই তেলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে যদি আজকে ভারতবর্ষের যদি ইরানের সঙ্গে বা তার পূর্বতন যে নীতি ছিল, যে ইরানের সঙ্গে তাদের ভারতের যে সম্পর্ক ছিল, সেগুলো যদি রাখতো, তাহলে হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষে তেল আনতে পারতো। আজকে সেই জায়গাটা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছে, এবং ভারতবর্ষের বহু জাহাজ যারা ভারতে তেল নিয়ে আসার কথা, সেগুলো সেখানে আটকে রয়েছে। আজকে স্যার আমেরিকার পায়ে ধরতে হচ্ছে যে রাশিয়া থেকে তেল আনার জন্য অনুমতি দেওয়ার জন্য, এবং সেখানে দাঁড়িয়ে আজকে যদি 30 দিন পরে কি হবে, আপনার যে প্রশ্ন 30 দিন পরে কী হবে, আবার সে হয় আমেরিকার পায়ে ধরবে, কি রাশিয়ার পায়ে ধরবে, কি ইরানের পায়ে ধরবে, এবং কেউ, আপনি এটা জানবেন যে কেউ তাদের মানে নিজেদের স্বার্থের দিকটা না তাকিয়ে কেউ কিন্তু আমাদের স্বার্থে, ভারতবর্ষের স্বার্থ দেখবে না। কাজে ভারতবর্ষের যে বৈদেশিক নীতি থেকে যে মোদী সরকার যে সরে গেল, যে জোট নিরপেক্ষতার প্রশ্নে অন্তত সেখানে যতটুকু জোট নিরপেক্ষতা মানে এই যাবৎকাল বেঁচে ছিল, সেখান থেকেও তারা সরল, এবং ক্রমাগত ইসরায়েল এবং আমেরিকার কাছে আত্মসমর্পণ করলো। এইটা কিন্তু ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের সামগ্রিকভাবে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে অত্যন্ত মানে মারাত্মক ফলাফল হবে। এবং এমনিতেই ভারতবর্ষে মানে ব্যাপক সাধারণ মানুষ, তাদের আর্থিক ক্ষমতা ক্রমাগত কমছে, কেনার ক্ষমতা ক্রমাগত কমছে, অত্যন্ত মানে কাজ নেই মানুষের হাতে। তার উপরে যদি এই বোঝা চাপে, এর পরিণাম কিন্তু খুবই ক্ষতিকর হবে। কারণ যে কথা আমি বলছিলাম যে বহু হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে তো শুধু খাবার দাবার কেনা না, বহু মানুষ বেকার হবে। এই যে আপনি কলকাতাতে গতকাল আপনি দেখেছেন যে ওলা উবেররা ধর্মঘট করে সব কলকাতার অর্ধেক অচল করে দিয়েছিল, তার মানে কি তারাও কাজ হারাবে, কারণ তারা গ্যাস ভরতে পারছে না, গাড়িতে জ্বালানি ভরতে পারছে না। এরকমভাবে, এবং এটা এই মানে সর্বক্ষেত্রে এর প্রভাব পড়বে। একে কাজ নেই, তারপর আবার নতুন করে যদি লক্ষ লক্ষ মানুষ বেকার হয়, পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাবে, যেখানে গ্যাসের যেগুলো মানে গ্যাস ভরা হয় সেই কেন্দ্রগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। সরাসরি যুদ্ধে যুক্ত না থেকেও যে এর পরিণাম যেটা হবে, এর মূল্য কিন্তু প্রত্যেকটা ভারতবাসীকে দিতে হবে। এটাই হচ্ছে কিন্তু মূল জায়গাটা। আমরা দেখেছিলাম যখন রাশিয়ার থেকে তেল কিনছিল ভারত, তখন দেখেছিলাম যে ভারত সরকার সহ একটি কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, যেটা তেল পরিশোধনাগার থেকে বেশ মোটা অঙ্কের টাকা তারা কিন্তু লাভ রেখেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তেলের সংকট দেখা দিল, তেলের দাম কিন্তু সরকার বাড়িয়ে দিল। তো কোথাও কি মনে হচ্ছে যে যখন সরকার এবং একটি কোম্পানি লাভ করেছিল, এখন তেলের দামটা না বাড়ালেও চলতো? দেখুন, এটা কিন্তু বহুদিন ধরে ভারত সরকার, মোদী সরকার বহুদিন ধরে এটা করে এসছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম অনেক কম ছিল, ভারত সরকার কিন্তু তেলের দামটা কমায়নি, এবং এটা রাজনৈতিক ক্ষেত্রে বারে বারে এই দাবিটা উঠেছিল
যে তারা সেই সেটা মানেনি, এবং যার ফলে ভারত সরকার ভারত সরকারের যে কোম্পানিগুলো যেগুলো ভারত সরকার চালায়, সেই কোম্পানিগুলো তেলের ক্ষেত্রে বিপুল পরিমাণ লাভ করেছে। এবং রিলায়েন্স রাশিয়া থেকে, যারা সবথেকে কম দামের তেলটা পেত হচ্ছে রাশিয়া থেকে, সেই রাশিয়া থেকে যত তেল এদেশে আসতো তার সবথেকে বড় অংশ কিনতে হচ্ছে রিলায়েন্স, এবং সেটা রিলায়েন্সের জন্য স্পেশাল পারমিশন করানো হয়েছিল রাশিয়া থেকে তেল যে আমদানির ক্ষেত্রে। কিন্তু এই রিলায়েন্সের স্বার্থ দেখতে গিয়ে তারা কিন্তু, কারণ রিলায়েন্সকে অনেক অনেক বেশি মুনাফা করার স্বার্থ তারা সুযোগ করে দিতে তারা কিন্তু যে সরকারি কোম্পানিগুলো তারা দাম কমায়নি, এবং এটা যার ফলটা কিন্তু যে আন্তর্জাতিক বাজারে দাম পড়ার পরে যে সুযোগটা সাধারণ মানুষের যে ছাড়টা পাওয়ার কথা ছিল সেটা পায়নি। বরঞ্চ আমরা দেখলাম যে রান্নার গ্যাসের ক্ষেত্রে দাম ক্রমাগত বেড়ে গেল, এবং যখন প্রবল চাপ তৈরি হলো তখন ঠিক ভোটের মুখে একবার দাম কমালো, আবার যেই ভোট শেষ হয়ে গেল দাম বাড়িয়ে দিল। এই খেলাটা ক্রমাগত চলেছে নিজেদের মুনাফার জন্য। এই দামটা তখনই ছাড় দেওয়া উচিত ছিল। যে আজকে তারা এটা কিছুদিন এখন এই সম্প্রতি দেখলাম বিবৃতি দিয়েছে যে পেট্রোল ডিজেলের দাম আমরা এক্ষুনি বাড়াচ্ছি না। এটা কয়েক মাস তারা সেটা, কিন্তু আজকে যেখানে বাজারের দামটা যাচ্ছে আজকে কিন্তু আর তারা সেই জায়গায় থাকতে পারবে না। কারণ ভারতবর্ষের বৈদেশিক মুদ্রা বলুন বা ভারতবর্ষের যে টোটাল যে ট্যাক্স যেগুলো সরকার আদায় করতে পারে সেইটা কিন্তু, এবং যে আন্তর্জাতিক ক্ষেত্রে তার যতটা দিতে হবে, এই দুটোর মধ্যে কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আর বেশি দিন তারা চাইলেও তারা কিন্তু ওই দামটা না বাড়িয়ে পারবে না। কারণ দামটা হু করে বাড়ছে, এবং যদি 100 টাকা ব্যারেল থেকে যদি 200 টাকা ব্যারেলে যায় তাহলে তো ভারত সরকারকে সেখানে আত্মসমর্পণ করতে হবে। আপাতত তারা সে দাম না কমিয়ে তারা কমানো পারা উচিত, দাম বাড়ানো উচিত নয়। আপাতত তারা দাম বাড়ানো উচিত নয়, কারণ তারা এতকাল ধরে বহু টাকা তারা মুনাফা করেছে, এবং তারা যে বড় বড় কোম্পানিগুলো, কর্পোরেটগুলো বিভিন্ন ক্ষেত্রে যে ছাড় তারা দেয়, সেই ছাড়গুলো যদি বন্ধ করে সে তাহলেও অনেকদিন তারা চালাতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে নীতিই হচ্ছে অর্থনৈতিক, তারা বড় বড় কোম্পানিগুলোকেই ক্রমাগত ছাড় দিয়ে আসে, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে তারা পুরো হাত মুঠো করে থাকে। কাজেই এটা অবশ্যই হওয়া উচিত যে তারা তেলের দাম তাদের বাড়ানো উচিত নয়, কারণ যে মুনাফা এতদিন করেছে সেই মুনাফায় দিয়ে তাদের ওরা অনেকদিন চালাতে পারা উচিত, এটুকু আমরা বলতে পারি। এইখান থেকে একটা প্রশ্ন রাখবো যে যেমনটা বলছিলেন যে এই যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে পুঁজিবাদীরা আরও বড়লোক হচ্ছে এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরা কিন্তু আরও নিচে নেমে যাচ্ছে। এই রাজনীতি কি গোটা ভারতকে গ্রাস করে নিতে পারে? এই রাজনীতি তো গোটা ভারতকে ইতিমধ্যে গ্রাস করেছে, করে নিতে পারে না। এই রাজনীতিই ভারতবর্ষে চলছে। আপনি যদি হিসেব করে দেখবেন যে কয়েকটা বড় কোম্পানি, তাদের যদি আপনি গত 14 এই মোদী সরকার আসার পর থেকে, তার আগেও, এটা কোনো যে নতুন কথা নয়, 14-এর পর থেকে যদি দেখেন যে কিছু বড় বড় কোম্পানি, শুধুমাত্র আদানি আম্বানি নয়, আরও যে বড় বড় কর্পোরেট, দেশি এবং বিদেশি কর্পোরেট, তাদের মুনাফার হারগুলো দেখবেন যে তাদের যে মুনাফার হারটা বিপুল পরিমাণে বেড়েছে। মানুষ ক্রমশই দরিদ্র হয়েছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়েছে, নিম্নবিত্ত একেবারে চরম দারিদ্র্যে ঢুকে গেছে, এবং আজকে দেখবেন যে 50% মানুষের হাতে হচ্ছে গোটা দেশের সামগ্রিক সম্পদের 1 থেকে 2%। এই ছবিটা, এই যে পরিসংখ্যানটা, এটা যদি পুরোপুরি আমাদের হিসেবে যে এর থেকেও বেশি, কিন্তু যদি আমি 50% ধরি, আপনি ভাবুন, এবং এটা আপনি মাথায় রাখুন যে ভারত সরকারকে 80 কোটি মানুষকে 2 টাকার চাল দিতে হচ্ছে। শুধুমাত্র এই তথ্য, সরকারি তথ্য, এই তথ্যটাই আপনি দেখুন যে মানুষের দারিদ্র্য কোন জায়গায় যাচ্ছে। তাহলে টোটাল যে অন্যদিকে দেখুন আপনি, যে সমস্ত বড় কোম্পানি, শুধু আদানি আম্বানি নয়, টাটা থেকে, বিড়লা থেকে, সিঙ্গানিয়া থেকে, আপনি যে কোনো বড় কোম্পানি দেখুন, মাহিন্দ্রা থেকে, এবং যে বড় বড় ব্যাংক, যে আপনি স্টেট ব্যাংকের মুনাফা দেখুন, মুনাফা বিপুল পরিমাণে বাড়ছে। পুরো ব্যাপারটাই, অর্থনীতিটা এইভাবেই সাজানো হয়েছে যে কিছু লোকের হাতে অনেক অনেক বেশি টাকা জমা হচ্ছে, আর ব্যাপক মানুষের হাতে মানুষ ক্রমাগত দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে। এই যে অর্থনীতির যে মডেল, এই মডেলটাই কিন্তু, এই যে পুঁজিবাদী মডেল, যেটা পশ্চিমী মডেল, এইটাই কিন্তু ভারতবর্ষে ব্যাপক হারে হচ্ছে, এবং যেটা কৃষিক্ষেত্রে কিছুটা, যেটা ওরা এতদিন পারেনি, পুঁজিবাদী অনুপ্রবেশটা পুরোপুরি ধরাতে পারেনি, এই চুক্তির মধ্যে দিয়ে আজকে কিন্তু তারা সেইটা করতে চলেছে।
পুঁজিবাদের ক্ষেত্রে যে পুঁজিবাদী অনুপ্রবেশ যে পুরোপুরি কৃষি অর্থনীতির ক্ষেত্রেও তারা সেটা যে নতুন করে যে কৃষি চুক্তিটা করছে তার মধ্যে দিয়ে সেটাও তারা করতে চলেছে কাজে, এবং সেটাও কিন্তু মানে কোটি কোটি কৃষককে বিপন্ন করে ফেলবে। কাজে সামগ্রিক যত যে অংশটা ততটা আন্তর্জাতিক পুঁজির ওঠানামার সঙ্গে ততটা বিপন্ন হতো না, কিন্তু এখন সেই অংশটাও কৃষকরাও সেটা বিপন্ন হবে। এবং আপনি জানেন যে ভারতবর্ষের যে অর্থনীতি তার মানে প্রায় মানে একটা বড় অংশ নির্ভর করেছে কৃষকদের উপরে এবং কৃষির অর্থনীতির সঙ্গে যুক্ত। আজকে যদি সেইটাও যদি আজকে এইভাবে ভাঙে, তার পরিণতি একটা চরম দারিদ্র কিন্তু গোটা ভারত জুড়ে তৈরি হবে। এবং তার মধ্যে আপনি ইতিমধ্যেই দেখবেন যে এই যে মোদি যে ইসরায়েলে গেছিল, সেখানে চুক্তি করে এসছে যে ইসরায়েলে 50,000 শ্রমিককে সেখানে পাঠাবে কাজ করতে। ইউরোপে এখানকার শ্রমিককে ইউরোপে পাঠাবে বলে যে সেখানে তারা ইতিমধ্যে তারা ট্রেনিং দেওয়া হচ্ছে। সে একসময় অতীতে ছিল যে জাহাজ ভর্তি করে ভারতীয় শ্রমিকরা যেত মরিশাস বা এইসব দেশে, তারা লেবার হিসেবে কাজ করতে যেত। আবার কিন্তু সেই দিন মনে হচ্ছে আসছে। একদিকে এসআইআরে যে কোটি কোটি মানুষ যারা যাদের নাগরিকত্ব হারাবে, যারা সস্তা শ্রমিক পরিণত হবে, তাছাড়া যাদের কাছে কোনো ভবিষ্যৎ নেই, এই সমস্ত কিছু তারা কিন্তু এই সমস্ত দেশে ওই তারা সস্তার দাস শ্রমিক হিসেবে সেই সমস্ত দেশে আজকে তাদেরকে রপ্তানি আমরা করবে। বলতে পারি যে এই বিজেপি সরকার হলো ব্রিটিশ সরকার। যেভাবে ব্রিটিশ সরকার যেভাবে কাজ করতো, যেভাবে আগে বাণিজ্য পুঁজি যেভাবে কাজ করতো, আজকে বিজেপি সরকার দ্য বেনিয়া সরকার তারা কিন্তু ঠিক ওই মডেলেই কিন্তু আজকে সেভাবে করছে। ঠিক একেবারে পুরনো মডেল, যেভাবে শ্রমিকদের জাহাজ ভর্তি করে বিদেশে পাঠাতো লেবার খাটার জন্য, দাস হিসেবে খাটার জন্য, যে আমরা যে দাস শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে আমরা যে ইতিহাস আমরা দেখেছি, আজকে মনে হচ্ছে যেন ভারতবর্ষে সেই পুরনো সেই অবস্থায় কিন্তু যেভাবে মনে হচ্ছে আমরা সেই দিকে ফেরত যাচ্ছি। যে মানে একে এসআইআরের ফলে কোটি কোটি দাস শ্রমিক তৈরি হবে, তাদেরকে বিদেশে পাঠানোর জন্য আজকে মোদী সরকার চুক্তি করছে। কাজে পরিস্থিতিটা এইখানে যাচ্ছে, কারণ এদেশে কোনো এখানে বড় কল কারখানা শিল্প সেগুলো তো তৈরি হচ্ছে না। এবং কলকারখানা তৈরি হওয়ার জন্য মানুষের যে ক্রয় ক্ষমতা যেটা মানে বাড়ার দরকার, সেটাই তো মানুষের বাড়ছে না। কৃষিক্ষেত্রে যে যে মধ্যযুগীয় সামন্ত ব্যবস্থাগুলো এখনও টিকিয়ে রয়েছে, সেগুলো যদি না ভাঙে, সেখানে যে জমির যদি পুনর্বন্টন না হয়, সেক্ষেত্রে কিন্তু মানে সেই জায়গাটা হবেও না। এবং যার ফলে কিন্তু আজকে এই যে কোটি কোটি একটা বিরাট দেশ, প্রায় 150 কোটি মানুষ, সেই 150 কোটি মানুষকে তো তারা কাজ দিতে পারছে না। এই যে তাদেরকে এরকমভাবে তারা দাস শ্রমিক হিসাবে বিদেশে রপ্তানি হবে। আজকে ইসরায়েলে এর আগেও 60,000 গেছে, আবার 50,000 যাবে যে ইসরায়েলে, এবং ইউরোপে যাওয়ার জন্য তাদের ট্রেনিং দেওয়া শুরু হচ্ছে। এবং কি হবে দেশের ভবিষ্যৎ, আমরা আমাদের খুবই মানে উৎকণ্ঠা, কারণ ইতিমধ্যেই গোটা আরব দেশে লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক কাজ করে। এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে এশীয় শ্রমিকদের একটা বিশাল এলাকা জুড়ে শুধু এশীয় শ্রমিকরা রয়েছে যেখানে, এবং সেটা নিয়ে প্রায়শই সেখানে দাঙ্গা তৈরি হয়। সেখানটা একটা মানে যারা বিদেশি এ ধরনের তাদের ইয়েতে তাদের বিরুদ্ধে প্রায়শই সেখানে বিস্ফোরণ তৈরি হয়, বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়। এবং এইটা ক্রমাগত আরও বাড়বে এবং আরও বাড়বে, এবং পৃথিবীময় এই ধরনের যারা মাইগ্রেন্ট যারা হয়, যে যারা তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়েই আবার সেই অশান্তি তৈরি হবে। গোটা দেশটা সেভাবেই আজকে দেশের অর্থনীতি রাজনীতি সেভাবে ঢেলে সাজানো হচ্ছে। শেষ প্রশ্ন রাখবো, যেখানে দেখতে পাচ্ছি ভারতের কাছে নিজের তেল নেই এবং নিজস্ব সমস্যায় ভুগছে ভারত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটাও দেখি যে বাজেটে বিভিন্ন দেশে বিভিন্ন খাতে কিন্তু বরাদ্দ করে ভারত সাহায্যের তাগিদে। তো ভারতের কি উচিত যে এই যে বরাদ্দগুলি এইগুলো না করে ভারতের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো আগে মোকাবিলা করা? মানে কাদের বিভিন্ন দেশ যেমন আফগানিস্তান রয়েছে এবং বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, এই সব দেশে কিন্তু একটা টাকা বরাদ্দ করা হয় তাদের সাহায্যের জন্য। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের নিজস্ব সমস্যায় কিন্তু ভুগছে, চাকরি নেই, কলকারখানা নেই, এছাড়াও জল নেই, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাহায্য না করে ভারতের সমস্যাগুলি মেটানো দরকার। দেখুন, এই যে আপনি যেটাকে সাহায্য বলছেন না, এই সাহায্যের মধ্যে একটা ইনভার্টেড কমা আছে। এগুলো সাহায্য নয়, এগুলো কার্যক্ষেত্রে হচ্ছে এগুলো ইনভেস্টমেন্ট, এগুলো বিনিয়োগ। কীরকম দেখবেন আপনি আমেরিকা বা একসময় দেখবেন যে রাশিয়া, তারাও কিন্তু ভারতবর্ষে এরকম অনেক সাহায্য করতো। আসলে এগুলো কোনোটাই সাহায্য না, এগুলো হচ্ছে বিনিয়োগ। ধরুন বাংলাদেশে বলুন, আফগানিস্তানে বলুন, শ্রীলঙ্কায় বলুন, বা যেসব জায়গায় তারা এই সাহায্যের ছদ্মবেশে তারা কিন্তু ওইখানে, এবং প্রত্যেকটা সাহায্যের পেছনে একটা করে চুক্তি থাকে।
এবং সেই চুক্তি সাহায্য ফলোড বাই এ মানে এগ্রিমেন্ট, যে একটা চুক্তি থাকে, সেই চুক্তিগুলো থেকে কোথাও দেখবেন যে সেখানে বিদ্যুৎ ক্ষেত্রে মানে ভারত বিনিয়োগ করবে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আদানির ইলেকট্রিসিটি, বাংলাদেশের পোর্টের ক্ষেত্রে আপনি জানেন, এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে সম্প্রতি চুক্তি করেছে সেখানকার পোর্ট ভারত তা উন্নয়ন করবে, এবং আফগানিস্তানের ক্ষেত্রেও তার যে কনস্ট্রাকশন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে নতুন করে মানে সাজানোর জন্য তার যে কনস্ট্রাকশনের সেক্ষেত্রে ভারতের পুঁজি ঢালবে। কাজে এই কোনোটাই কিন্তু সাহায্য নয়, এগুলো দেখতে সাহায্য, বা যেগুলো যেমন বড় বড় দেশ আমেরিকা রাশিয়ার মতো দেশ তারাও যেগুলোকে সাহায্য বলছে, প্রত্যেকটার পেছনে থাকে মানে বড় বড় বিনিয়োগের চুক্তি থাকে, যেগুলো প্রাথমিকভাবে ওই রকমভাবে কাগজে লেখা থাকে না, কিন্তু সেগুলো পেছন থেকে যায়। কাজে এইটা হচ্ছে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের পুঁজি আজকে প্রত্যেকটা প্রতিবেশী দেশে খাটে। ভারতবর্ষ নিজেই একটা এই প্রত্যেকটা দেশে প্রতিবেশী দেশের ক্ষেত্রে তারা একটা আধিপত্যবাদী শক্তি হিসেবে তারা কিন্তু আজকে পরিণত। কোনো প্রতিবেশী দেশের সঙ্গে দেখবে মানে সে তাদের ভালো সম্পর্ক নেই, প্রত্যেকটা প্রতিবেশী দেশের মানুষই ভারতের উপরে ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে ভারত সরকারের, আপনি যদি তাদের ব্যালেন্স অফ পেমেন্ট দেখেন, যে ট্রেড গ্যাপ যদি দেখেন, দেখবেন বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রেড গ্যাপ যদি দেখেন, যে ভারতবর্ষের অনেক অনেক বেশি পণ্য বাংলাদেশে যায়, এবং মানে বাংলাদেশকে কিনতে হয়, তার মানে বাংলাদেশ তো ওখান থেকে মুনাফা করে। আপনি শ্রীলঙ্কা দেখুন, আপনি নেপাল দেখুন, আপনি আফগানিস্তান দেখুন, প্রত্যেকটাই দেশে যে ব্যালেন্স অফ পেমেন্টসের ক্ষেত্রে ভারতবর্ষ অনেক অনেক হাজার হাজার কোটি টাকা এইসব দেশ থেকে গেইন করে। এই সাহায্যের ছদ্মবেশে সেখানে তারা ঢোকে, এবং যেভাবে আমেরিকা রাশিয়া সাহায্যের ছদ্মবেশে ভারতে ঢোকে, ঠিক সেইভাবে এরাও সেইভাবেই ঢোকে। যে এগুলো সাহায্য না, এগুলো বিনিয়োগ। এবং বিনিয়োগ আমাদের ক্ষেত্রে, আমাদের এই ক্ষেত্রে মানে বক্তব্য হচ্ছে, প্রতিবেশী দেশগুলো অনেক ছোট, তাদের সঙ্গে তুমি চুক্তি করো, সেখানে ব্যবসা করো, কোনো আপত্তি নেই, কিন্তু সেটা সম্মানজনক শর্তে হওয়া দরকার। এই বিনিয়োগও সেখানে সম্মানজনক শর্তে হওয়া দরকার। সেখানে ঘেঁটি ধরে বা মিলিটারি পাওয়ার দেখিয়ে বা বৃহৎ দাদাসুলভ আচরণ করে যেভাবে মানে সে আচরণগুলো করা হয়, এটা অন্যায়। সেই জন্য সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক করা উচিত, তাদের সঙ্গে আর্থিক আদান প্রদান, যাতায়াতের সম্পর্ক, সাংস্কৃতিক আদান প্রদান, যেটা বাংলাদেশের সঙ্গে আমাদের সাংস্কৃতিক আদান প্রদান এত ঘনিষ্ঠতা সত্ত্বেও সেটা বন্ধ হয়ে রয়েছে। এই বইমেলায় বাংলাদেশ আসতে পারে না, সিনেমার যখন এখানে শো হয়, এখানে যখন উৎসব হয়, সেখানে বাংলাদেশকে আসতে দেওয়া হয় না। এগুলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার, যে প্রতিবেশী দেশের সঙ্গে, এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে আমাদের এত আত্মিক সম্পর্ক। বা আপনি যদি নর্থ ইস্টের প্রশ্নে ধরুন, সেখানে বার্মার সঙ্গে, ভুটানের সঙ্গে আমাদের কত আত্মিক সম্পর্ক, সেইখানে কিন্তু মানে যে আদান প্রদানটা সম্মানজনক হওয়া উচিত, সেখানে মানে ইকুয়ালিটির উপর হওয়া, সমানাধিকারের উপরে হওয়া দরকার। কিন্তু সেখানে ভারতবর্ষ একটা দাদাগিরি করে, এই দাদাগিরিটা অন্যায়। আমরা এই দাদাগিরিটাকে যদি ভারত লাভ করে, কিন্তু এটা আমরা মনে করি এটা উচিত নয়, এবং ভারত সরকার এটা করে এখানকার বৃহৎ পুঁজিগুলোর স্বার্থে, বৃহৎ বড় বড় কোম্পানি, বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে এটা করে, এটা বন্ধ হওয়া উচিত। সম্মানজনক শর্তে অবশ্যই ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদান সবটাই হওয়া উচিত। প্রত্যেকটা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, এটা ভারতবর্ষের জনগণের একটা খুব গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু এই 2014-র পর থেকে, মোদী সরকার আসার পর থেকে এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা পুনরুদ্ধার হওয়া দরকার।